বাজেট অমিত মিত্র মহোদয়। কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প, পেজ 41। এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি, যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 45 বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা ভাতা পাবেন। 2013 ফেব্রুয়ারি মাস, রাজ্য বাজেট, তদানীন্তন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র। দু 2014-15 রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ, ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না, শ্রী লাগিয়ে দাও, নাম হয়ে গেল যুবশ্রী। রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন। আপনারা ছাই স্তূপে পরিণত করলেন। আমরা এসব প্রশ্ন করেছি, উত্তর তো দিতে পারেননি, পারবেনও না। অর্থাৎ 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 1 লক্ষ যুবক যুবতীকে 1500 টাকা ভাতা দেওয়ার পরে 16, 17, 17, 18, 19, 20, 21, 22, 22, 23, 23, 24, 25, 26 অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি। নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই, দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই, এই ভোট অন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে 31 জুলাই 2026। আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোট অন অ্যাকাউন্টের কোনো লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে, অর্থাৎ 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র্য, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। ক্ষমার অযোগ্য করেছেন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা
এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন, যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে, একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয়ে চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স, মাস্টার ডিগ্রি, এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেলেও যোগ্যতা লাগে, অধ্যাবসায় লাগে, বইপত্র লাগে, শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয়। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে 40,000, হাফ ধর্ষণে 20,000, 14ই আগস্ট 2024 বেহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এইভাবে পশ্চিমবাংলার স্নাতক সাম্মানিক, মাস্টার ডিগ্রি, বেসিক ট্রেন্ড, বিএড, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত, আইটিআই ট্রেনিং প্রাপ্ত, ফিডার, ওয়েল্ডার, ফায়ার, নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত, সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ, এদেরকে আপনি প্রত্যেক দিন 50 টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন। আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে। তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন। আমরা এর নিন্দা করি। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই, বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে। যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন, যখনই নির্বাচন হবে, নো ভোট টু মমতা। চন্দ্রিমা ভট্টাচার্য যে সামগ্রিকভাবে তার ভাষণে আপনার এই যে ইস্যুটা আপনি তুলে ধরেছিলেন, সেটা নিয়ে কোনো আলোচনাই করলেন না, আলোকপাত করলেন না। বলবে কি? এই ডকুমেন্টগুলো কি করে বলবে? ডকুমেন্টগুলোকে কি করে অস্বীকার করবে?
অস্বীকার করবে কি করে? আমি তো সমস্ত তথ্য, ডকুমেন্ট এবং মুখ্যমন্ত্রীর ভাষণ, এবং এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না। এই দুটো প্রোগ্রাম যে দেখিয়েছি, দুটো ইলেকট্রনিক্স মিডিয়ার আর্কাইভ থেকে নিয়ে, এই দুটো তো সরকারি প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানে একাধিক আইএস অফিসার, আধিকারিক, একাধিক মন্ত্রীরা ছিলেন। এটার বলার কিছু নেই তো। এটা বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার, সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রিমা ভট্টাচার্য। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন। এইভাবে বলবে, ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, সব বলতে শেখানোর সুযোগ পাইনি। গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এসআর এর প্রসঙ্গ উত্থাপন না করে বিএসএফ কে কাঠগড়ে দাঁড় করান। এটা ওনার অনেক দিনের বিএসএফ অত্যাচার করছে। উনি তো, যাকে আমি বুদ্ধিজীবী বলি না, ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফকে তো রেপিস্ট বলেছেন। মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন, থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি আসুন, চাচারা চাচিরা, ফুফুরা বুবুরা খালারা, যে যেখানে আছেন বেশি বেরিয়ে আসুন বলেছেন তো, প্রকাশ্যে বলেছেন। কোচবিহারে গিয়ে বলেছেন, কত জায়গায় গিয়ে বলেছেন, মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, লোককে তাতিয়েছেন। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য। উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে, সিথির মোড় থেকে শ্যামবাজার, কে একা ছিছি বলেছিলেন। আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে। 1 লক্ষ আবেদন হয়েছে, 2000 সিটিজেনশিপ পেয়ে গেছে, প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে। আজকে বলছেন না, আজকে সিএ চালু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা। যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন 19 সালে। হাজারদুয়ারি পুড়িয়েছেন, শামসি রেল স্টেশন, রেল লাইন উপড়ে দিয়েছেন, বেলনগরে জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন, ঔরঙ্গাবাদে 28টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছিলেন, তার মধ্যে 22টা সরকারি বাস। ঠিক একইভাবে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তাঁতিয়েছেন। উনি তাঁতিয়েছেন, ওনার নেতারা রানী রাসমণিতে মিটিং করে বলেছেন, ফিরাদ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াকফ পার্টি। কিন্তু আমার কথা না, আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন, কয়েক মাস আগে করেছে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে। উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো, বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দেবো না, এখানে তো আমি মালিক, আমি সব কথা, আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না। কিন্তু উনার সচিব পিবি সেলিম ইডিএমদেরকে দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন। অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন। এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি। এটা আমার কথা নয়, ভারতবর্ষের 11 বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন, বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে, তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমিও পোস্ট করেছি এক্সে এফবিতে, আপনারা দেখুন সেখানে কি বলেছেন তিনি। যে এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে, মরিয়া। এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।